শাশুড়ির কথা শুনে রুনা আপা হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে রইলেন শাশুড়ির দিকে। আমিও অবাক। আমি আর রেদওয়ান একে অপরের দিকে তাকিয়ে আছি অবাক দৃষ্টিতে। তিনি আমার পক্ষে সাফাই গাইছেন কেন? রুনা আপা আম্মাকে বললেন, হ পারলাম। আমি এইটুকু কয় তোর কষ্ট লাগতেছে, ওই মায়াটারে যে এতগুলো কইলি ওর কেমন লাগতেছে? রুনা আপা কিছু বলতে পারলেন না। তার চেহারায় এখনো বিস্ময়ের ছাপ। আমার শাশুড়ির এই ব্যবহার হয়তো আশা করেনি। আমিও অবাক হয়ে আমার শাশুড়িকে দেখছি। শাশুড়ি আবার বললেন, আমার কথাই কষ্ট পাইলে পাইছস, কিন্তু ওই মায়াটার বাপ মাই এনে উপস্থিত, তাকুর সামনে তুই মায়াডারে কতগুলো কথা কেমনে শুনাইলি? রুনা আপা চুপ থাকলেন। শাশুড়িও নীরব রইলেন কিছুক্ষণ, এরপর বললেন, রেদওয়ান, আম করে গাড়ি দেখা দে তো, আমরা জায়গা। আমার শরম লাগতেছে এখন। এই মাইয়া নিয়ে আমি এন থেকে জায়গা না কাটা চাইতেছে আমার। ভীষণ অবাক আমি। রেদওয়ান আম্মাকে বলল, এখন কেন যাবে? এসেছো দুদিন থাকো, তবে ঝগড়াঝাটি করো না। আমার বাড়িতে আমার ভাই বোন মা বাবা আসবে থাকবে, আমি নিষেধ করিনি, কিন্তু আসার পরে মিথ্যে অভিযোগ কেন শুরু করবে? শাশুড়ি কিছু বললেন না। রুনা আপা চুপসে আছেন। আমি শুধু দেখছি তাদের অবস্থা। রেদওয়ান আর কথা বাড়ল না, সবাই নীরব হয়ে গেল। সন্ধ্যাবেলা আমি রান্নার জন্য রান্নাঘরে গেলাম। তরকারি কাটা শেষ করে পেঁয়াজ কাটছিলাম। হঠাৎ আমার শাশুড়ি আমার কাছে গিয়ে বললেন, বৌমা, আমারে দাও, আমি কাটি, তুমি তরকারি ধুইয়া লও। আমি ভীষণ অবাক হলাম। বললাম, না থাক আম্মা, আমি পারবো, আপনি যে বিশ্রাম করেন। সারাদিনে তো বইসা ছিলাম, এখন দাও তো। না আম্মা, আপনি বেড়াতে এসছেন, আপনার কাজ করতে হবে না, আপনি ঘরে গিয়ে বসেন। আমার শাশুড়ির হাসি মাখা মুখটা মলিন হয়ে গেল। বললেন, দূরে সরাইয়া দিতেছ তাই না? জানো ওনে একলা একলা আমার ভাল লাগে না। তুমগো কথা মনে পড়ে, কামকায় যাইছে একলাই করি, রথার কুলাই না। শাশুড়ির কথায় মায়া হলো। তাকে একবার ভালো করে খেয়াল করে দেখলাম, আগের মতো তেজ আর শরীর নেই তার। কথাবার্তা অনেকটাই নরম হয়ে গেছে। শরীরের অবস্থা আগের মতো নেই, কেমন যেন রোগা রোগা দেখা যাচ্ছে তাকে। আগের মতো কথাবার্তাও বলেন না তিনি। তার পরিবর্তন কেমন যেন লাগছে। আমার ভাবনার মাঝে শাশুড়ি বললেন, কি হইল মা? কিছু না আম্মা, আপনি ঘরে যান। ওখানে তো সব কিছু আপনার নিজের করেই খেতে হয়। এখন না হয় আমি করি, আপনি বিশ্রাম করেন। আচ্ছা, কিছু যেহেতু করতে দিবা না, আমি এনেই বসে থাকি, রুমে ভাল লাগে না। শাশুড়ি বসেই রইলেন। আমি আমার কাজেই ব্যস্ত হয়ে পড়লাম। মাঝে মাঝে আমার শাশুড়ি দু একটা প্রশ্ন করতে থাকলেন, আমিও তার উত্তর দিলাম। একসময় শাশুড়ি ঘরে চলে গেলেন। রাতে তাদের 3 মা মেয়ে ছেলেকে একসাথে খাবার দিলাম। শাশুড়ি মাকে তাদের সাথে খাওয়ানোর জন্য জোর করেছেন, কিন্তু মা রাজি হননি। আমার শাশুড়ি বেশ তৃপ্তি নিয়ে খাচ্ছেন। রুনা আপা তেমন খাচ্ছেন না। তার চেহারায় রাজ্যের অন্ধকার। রেদওয়ান খাচ্ছে আর তার মায়ের খাওয়া দেখছে। আমার শাশুড়ি সেটা হয়তো খেয়াল করলেন। রেদওয়ানকে তাকিয়ে থাকতে দেখে তিনি হেসে বললেন, এমনে চাই আসোস কেন বাবা? অনেক দিন পর এমন স্বাদের খাওন খাইলাম, ওনে নিজে ঠিক মতো রাঁধতে পারি না, শরীরে কি আর আগের মতো জোর আছে? করতে পারলে খাই, আর না পারলে খাই না। আজকে অনেক দিন পর মন ভইরা দুইটা খাইতাছি। শাশুড়ি তার কথা শেষ করলেন। কথা শুনে খুব খারাপ লাগলো। সেখানে একা থাকতে ওনার খুব কষ্ট হয়। ঠিকই তো, বুড়ো মানুষ আর কতটুকু করতে পারে। ওনাকে রান্নাবান্না নিয়ে খুব ঝামেলায় পড়তে হয়। রেদওয়ানের চেহারায় মলিনতা খেয়াল করলাম। রেদওয়ান ভাত নড়াচড়া করতে লাগলো। কোনো রকমে খাওয়া শেষ করে আস্তে উঠে গেল সে। আমি সব কিছু পরিষ্কার করে নিলাম। আমি আর মাও খেয়ে নিলাম। রাতে শোয়া নিয়ে পড়লাম আর এক ঝামেলায়। বাসায় ঘর দুটো, একটাই মা, একটা আমার মা বাবা আছেন, আর একটা শাশুড়ি আর ননদকে দিলাম। কিন্তু এখন আমরা কোথায় শোবো? নিচে যে বিছানা করে শোবো তারও কোনো উপায় নেই। কোন ঘরে বিছানা করব? যেখানেই ঘুমাবো সেখানেই লজ্জায় পড়তে হবে। শেষে রেদওয়ানকে শাশুড়ির ঘরে নিচে বিছানা করে দিলাম, সে সেখানেই ঘুমালো। আর আমি মায়ের কাছে রাতটা কাটিয়ে দিলাম। মা আর আমি কেউই ভালো করে ঘুমোতে পারলাম না রাতে। দুজনেই বসে রাত কাটালাম। বিভিন্ন কথায় রাত কাটলো মা মেয়ের। ফজরের সময় উঠে নামাজটা পড়ে নাস্তা তৈরি করে নিলাম। রেদওয়ানকে ডাক দিয়ে উঠালাম। রাতে মা বলেছেন গ্রামে চলে যাবেন।
ডাক্তার আবার 15 দিন পর দেখা করতে বলেছেন। তখন এসে ডাক্তার দেখাবেন। আমি আর মাকে কিছু বলিনি। কোন মুখে আবার থাকতে বলবো আমি? এখানে থেকে অপমান সহ্য করার থেকে নিজের বাড়ি চলে যাওয়াই তাদের জন্য উত্তম। আমি রেদওয়ানকে সবটা বললাম। সে নীরবে শুনল, এরপর আমায় বলল, গতকালকের ঘটনার জন্য কি তারা চলে যেতে যাচ্ছে? আয়ু, প্লিজ রাগ করো না। আমার বোনের হয়ে আমি ক্ষমা চাচ্ছি। না, সে কারণে যেতে চাইছে না। 15 দিন তো অনেক দেরি। বাড়িতে পায়রা একা, তাই মা চলে যেতে চাচ্ছে না। মিথ্যা বলেছো তুমি। মিথ্যে কেন বলবো আমি রেদওয়ান? একটু পর তারা বের হবে। তুমি মা বাবাকে একটু গাড়িতে উঠিয়ে দিতে পারবে? রেদওয়ান কিছুক্ষণ আমার দিকে নীরব তাকিয়ে থাকলো, এরপর দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সিদ্ধান্ত যখন নিয়েই নিয়েছে তখন আর কি বলবো আমি। আমি ফ্রেশ হয়ে আসছি। রেদওয়ান চলে গেল। আমি বাবা মাকে নাস্তা দিলাম। শাশুড়ি ননদ এখনো ঘুম থেকে ওঠেনি। মা বাবা নাস্তা শেষে তাদের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। রেদওয়ানও চলে গেল। তাদের গাড়িতে উঠিয়ে দিয়ে রেদওয়ান অফিসে যাবে। তারা বের হওয়ার পর আমি কিছুক্ষণের জন্য শুয়ে পড়লাম। 8টার দিকে আমার শাশুড়ি আমাকে ডাক দিলেন। আমি ঘুম থেকে উঠলাম। তিনি আমাকে বললেন, বৌমা, তোমার আম্মা আব্বা কই? তাদের দেখতেছি না যে। তারা চলে গেছে আম্মা। শাশুড়ি বিস্মিত হলেন, বললেন, কি কও? গেছে গা মানে? তারা তাদের বাড়িতে চলে গেছে, সকালেই বের হলো। কেন মা, রুনার কথায় কি তারা বেশি কষ্ট পাইছে? রাগ কইরো না মা, ওরে মাফ কইরা দাও। শাশুড়ি কিছুক্ষণ শান্ত থেকে বললেন, রেদওয়ান কই? ওনাদের গাড়িতে উঠিয়ে দিয়ে অফিসে যাবে বলেছেন। শাশুড়ি কিছু বললেন না। আমি বললাম, আম্মা আপনি মুখ হাত ধুয়ে আসুন, আমি নাস্তা দিই। আপা ঘুম থেকে উঠেছে? উঠছে। ঠিক আছে, আমি তাহলে নাস্তা দিই। নাস্তা করে আমার শাশুড়ি আর ননদ বেরিয়ে পড়লেন। তারা রুষা আপার বাড়িতে যাবেন বলেছেন, বিকেলে আসবেন বলেছেন। আমি কথা বাড়াইনি। ওনারা চলে যাওয়ার পর নিজের সব কাজ শেষ করে কিছুক্ষণের জন্য শুয়ে পড়লাম আমি। গতকাল রাতে ভালো ঘুমোতে পারিনি আমি, একটু ঘুমিয়ে নিলাম। আমার ঘুম ভাঙলো মোবাইলের রিংটোন। মা ফোন করেছে। তারা বাড়িতে গিয়ে পৌঁছেছেন। মায়ের সাথে কিছুক্ষণ কথা বলে উঠে গেলাম আমি। গোসল ছেড়ে নামাজ পড়তে বসলাম। কিছুক্ষণ পরেই দেখলাম আমার ছোট যা এসছে। ওর সাথে কিছুক্ষণ কথা হলো। ও শাশুড়ির কথা জিজ্ঞেস করলো। রুষা আবার বাড়ি গেছে তা বললাম আমি। ওই গল্প টল্প করে বিদায় নিল। শাশুড়ি আর ননদ সন্ধ্যা নামার পর বাড়িতে এলেন। শাশুড়ি আসার পর রুষা আবার বাসার গল্প শুরু করলেন। আমি নীরবে শুনছি, মাঝে মাঝে দুই একটা কথার উত্তর করছি। নিশি আর নিহালের দুষ্টুমি নিয়ে অনেক কথা বললেন শাশুড়ি। রুনাপা চুপ করে রইলেন। তিনি গোমরা মুখেই বসে রইলেন। রেদওয়ান আসা পর্যন্ত গল্প করলেন শাশুড়ি। রেদওয়ান আসলো, সবাইকে খাবার দাবার দিলাম। খাওয়ার পর কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম। আমার ননদ আর শাশুড়ি মোট 7 দিন আমাদের বাড়িতে থাকলেন। এর মধ্যে জুলি আমাদের বাড়িতে 2বার এসছে। শান্তিও একবার এসেছিল। আমার শাশুড়ি বেশ পরিবর্তন হয়েছে। আগে থেকে অনেক নরম হয়ে গিয়েছে। আগের তেজি ভাব আর তার শরীরে নেই। এখন ভালো করেই কথা বলেন আমার সাথে। আজ তারা চলে গিয়েছেন। রেদওয়ান তাদের গাড়িতে উঠিয়ে দিয়েছে বিকেলে। রেদওয়ান বাসায় আসলো সন্ধ্যায়। আসার পর থেকেই তাকে কেমন মনমরা দেখাচ্ছে। চেহারা ভীষণ মলিন, অন্যমনস্ক দেখাচ্ছে তাকে। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোমার? এমন মনমরা হয়ে আছো কেন? রেদওয়ান হকচকিয়ে গেল। ভাবনার দুনিয়া থেকে বের হলো। কিছুক্ষণ নিশ্চুপই থাকলো সে। আমার কথার কোনো উত্তর দিল না। কিছুক্ষণ গম্ভীরভাবে বসে থাকার পর সে বলল, আয়ু, মাকে আমাদের সাথে রাখলে কি তোমার কোনো আপত্তি আছে? যত অন্যায় করুক সে তো আমার মা। দেখেছো আমার মায়ের কি অবস্থা হয়েছে ওখানে থেকে? আমার মায়ের এই অবস্থা আমার অন্তরকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। আমার মাকে তোমার সাথে রাখবে আয়ু? সকল সন্তানই তার মা বাবাকে ভালোবাসে। তাদের মা বাবা ভালো থাকুক, তাদের সাথে থাকুক, এটা সবাই চায়। রেদওয়ানও তাই চাচ্ছে। সে যদি নিজের মাকে নিজের সাথে রাখতে চায় তবে আমি বাধা দিব কেন? আমি শান্তভাবেই তাকে বললাম, আমার সমস্যা কেন হবে? তোমার মাকে তুমি অবশ্যই সাথে রাখবে। রেদওয়ান কিছুক্ষণ নীরব রইল, এরপর বলল,